হ্যালো স্টুডেন্টস, আমাদের দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোরা বাড়িতে কিন্তু দুটো চ্যাপ্টারকে আরেকবার রিকল কর ব্যাপারগুলো, কারণ এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ স্কুল খোলার সাথে সাথে কিন্তু পরীক্ষা, তো তোরা কিন্তু সেটাকে ভালো মতো রিকল করতে পারবি না। কারণ আমার টার্গেটই জুলাই মাসের 15 তারিখের মধ্যে আমি কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, তারপর কিন্তু পরীক্ষা নিতে শুরু করব। ঠিক আছে, তো ভালো মতো কিন্তু পড়াশোনা কর। আমাদের 3 নাম্বার চ্যাপ্টার দা সেল, এই চ্যাপ্টারটা তোরা খুব একটা রিলেট করতে পারবি না, কারণ এই চ্যাপ্টারটা তোদের কাছে নতুন, কারণ এই নামটা তোরা নতুন শুনেছিস। ঠিক আছে, সেল কি বলতে গেলে একটা সোসাইটির মধ্যে যেরকম ফ্যামিলি ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো ফ্যামিলি মিলে একটা সোসাইটি তৈরি হয়, তাই তো? অনেকগুলো ফ্যামিলি মিলে অনেকগুলো সোসাইটি তৈরি হয়, সেরকমই সেলের একটা বেসিক ফান্ডা। আমাদের যে বাড়ি বানাই আমরা যে এত বড় 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 বিল্ডিংস তৈরি করি, এই বিল্ডিংসে যে প্রধান যে ভিতটা মানে ছোট ইউনিটটা, সেটা কি ইট মানে ব্রিক্স যেটাকে আমরা বলি। এই ব্রিক্স একটা স্ট্রাকচার প্রোভাইড করে বা একটা ফাংশনের জন্য রেসপন্সিবল। কারণ ব্রিক যদি ঠিকঠাক কাজ না করলো, ব্রিক যদি ঠিকঠাক মানে শেপে না বসলো, ব্রিক্সকে যদি আমরা ঠিকঠাক না বসালাম, তাহলে কিন্তু আমরা হোমে কি একটা পার্টিকুলার যে স্ট্রাকচারটা কি পাবো না। সেরকমই হলো সেল আমাদের লিভিং অর্গানিজমসের ক্ষেত্রে, সেটা প্ল্যান্টস হোক, সেটা মাইক্রো অর্গানিজমস হোক, সেটা অ্যানিমালস হোক, তাদের ক্ষেত্রে সেল একটা ইম্পর্টেন্ট বেসিক ইউনিট, ছোট একটা বেসিক ইউনিট। এই জন্য সেলকে বলা হয় কি স্ট্রাকচারাল ফান্ডামেন্টাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। ফাংশনাল ইউনিট এটা কিন্তু এক ধরনের ইউনিট, স্মল ইউনিট। এক একটা ইট যেরকম বাড়ি বানাতে সাহায্য করে, মানে এক একটা ব্রিক্স যেরকম বাড়ি বানাতে সাহায্য করে, বোঝা গেল? এক একটা ইট, এক একটা সুতো মনে কর আমাদের যেরকম জামা তৈরি করতে সাহায্য করে, তেরকমই আমাদের সেল যে আছে এটাকে বলা হয় বিল্ডিং ব্লকস। আমাদের লিভিং অর্গানিজমসের ক্ষেত্রে বিল্ডিং ব্লকস বলা হয়। কেন বলা হয়? কারণ সেলস আর ভেরি মাইনিউট অ্যান্ড ক্যান নট বি সিন with our naked eyes. It is so microscopic unit and it is a basic structural, fundamental and functional unit. এই তিনটাই প্রোভাইড করছে। একটা স্ট্রাকচার আছে সেলের, একটা ফান্ডামেন্টালের জন্য দায়ী, ফান্ডামেন্টাল পরে জানবো, একটা ফাংশন প্রোভাইড করে। বিভিন্ন ধরনের সেলের একটা আলাদা আলাদা ফাংশন আছে। ঠিক আছে, এইটাই হলো আমাদের সেল। এটাই আমরা এই সিলেবাসে মানে এই চ্যাপ্টারে আমরা পড়বো। অল লিভিং অর্গানিজমস, সেটা প্ল্যান্ট হোক, সেটা অ্যানিমাল হোক, মেড আপ অফ সেলস। ঠিক আছে, এনি ফাংশন পারফর্ম বাই অর্গানিজমস ইজ ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সেলস। সেলস অ্যাক্টিভিটি করে বলে আমাদের ফাংশন হচ্ছে। বোঝা গেল? বুঝতে পারলাম। যেরকম রুট যে ওয়াটার কালেক্ট করে, সেটাও তাহলে তাহলে রুটের মধ্যে রুট হেয়ারে বা রুটের মধ্যে সেলগুলো আছে। তারপরে আমাদের 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 যে লিভার একটা অর্গান, আমাদের হার্ট একটা অর্গান, আমাদের ব্রেইন একটা অর্গান যে কাজ করছে, ওদের মধ্যেও কিন্তু সেল আছে। ওদেরকে বানাতে গেলে মানে অর্গানকে বানাতে গেলে সেল লাগে। তার মানে কি, আমি যদি একটা ক্লিয়ার যদি সিকোয়েন্স বলি, মনে করো সেল, অনেকগুলো সেল মিলে যদি একটা নির্দিষ্ট স্ট্রাকচার আর ফাংশন প্রোভাইড করে, তখন সেটাকে আমরা বলি টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে যদি একটা নির্দিষ্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন প্রোভাইড করে, তাকে আমরা বলি অর্গ্যান। অনেকগুলো অর্গান তৈরি মিলে একটা অর্গান সিস্টেম হয়। অনেকগুলো অর্গান সিস্টেম মিলে একটা অর্গানিজম তৈরি হয়। তাহলে অর্গানিজম মনে করো আমি, তুই, টাইগার, প্ল্যান্ট একটা অর্গানিজম। তাহলে অর্গানিজমের সব থেকে ছোটো ইউনিট কি? এই যে সেলটা। এটাই আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়, সেল। বোঝা গেল? তাহলে সেল হলো একটা বিল্ডিং ব্লকস, একটা ফ্যামিলি। যেমন একটা সোসাইটির একটা ফ্যামিলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ ফ্যামিলি না থাকলে সোসাইটি তৈরি হবে না। সেরকম যদি সেল না থাকে তাহলে লিভিং অর্গানিজমস তৈরি হবে না। তাহলে লিভিং অর্গানিজমসের ক্ষেত্রে সেল হলো সব থেকে ছোটো মানে ফাংশনাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট। বোঝা গেল? এই জন্য এই সেলটা আমাদের গবেষণা করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়। বোঝা গেল? বুঝতে পারলাম? এবার আমরা ফার্দার আরও ডিটেলসে যাব যে কীভাবে সেল আমরা আবিষ্কার করতে পেরেছি, ডিসকভার করতে পেরেছি, মানে প্রথম কে ডিসকভার করেছিল সেল। ওকে, এবার আমরা দেখব প্রথম আস্তে আস্তে কী করে সেলকে আমরা ডিসকভার করতে শুরু করি। দেখ, 1600 সাল অবধি আমরা মোটামুটি সেল সম্পর্কে কিছুই ধারণা জানি না, মানে জানতাম না, কারণ তখন সেই সময় মাইক্রোস্কোপ সে আবিষ্কার হয়নি, মানে লেন্স আবিষ্কার হয়নি। আস্তে আস্তে লেন্সে নানা রকম আবিষ্কার হওয়ার পর থেকে, মানে আমরা যেহেতু লেন্স আবিষ্কার হওয়ার পর থেকে, মাইক্রোস্কোপ আবিষ্কার মানে হওয়ার পর থেকে আমরা সেল সম্পর্কে ধারণা পেয়েছি। কি লেন্স কী করে, কোনো ছোটো জিনিসকে বড় দেখায়, মানে ছোটো মাইক্রো অর্গানিজমসকে বড় দেখায়,
কারণ এর আগে এরকম কোনো পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয়নি বলে আমরা সেল সম্পর্কে কোনো ধারণাই পাইনি। পরবর্তীকালে প্রথম সিম্পল মাইক্রোস্কোপের সাহায্যে সিম্পল মাইক্রোস্কোপ মানে কি, তার সেই মাইক্রোস্কোপের মধ্যে একটা লেন্স ইউজ হয়েছে, সিঙ্গেল লেন্স, একটা লেন্স ইউজ করছে। অ্যান্টন ভন লিউয়েনহক একটা ডাচ সায়েন্টিস্ট মানে কি হল্যান্ডের সায়েন্টিস্ট। এ প্রথম মানে সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করে, প্রথম সিম্পল মাইক্রোস্কোপ নিজের ডেভেলপ করে। তারপর ওয়াটার থেকে কিছু ওয়াটার কালেক্ট করে, পন্ডের থেকে কিছু ওয়াটার কালেক্ট করে দেখে যে ওই পন্ডের ওয়াটারের মধ্যে কী কী আছে, এই সিম্পল মাইক্রোস্কোপের মধ্যে নিয়ে দেখে কি কিছু সিম্পল অর্গানিজমকে মানে সিম্পল মাইক্রোঅর্গানিজমকে সে দেখতে পায়, যেরকম স্পার্ম সেল, ব্যাকটেরিয়া সেল, এগুলো সিঙ্গেল সেল কিছু অর্গানিজমকে সে দেখতে পায় এই ড্রপ অফ ওয়াটারের মধ্যে। এই ড্রপ অফ ওয়াটারটার মাইক্রোস্কোপের মধ্যে নেয়, তারপর জুম করে সিম্পল মাইক্রোস্কোপ, যেহেতু লেন্স আছে, একটা লেন্স, সিঙ্গেল লেন্স আছে, জুম করে তখন কি দেখে, তখন দেখে এইসব মাইক্রোঅর্গানিজমসগুলো, এগুলো সিঙ্গেল মাইক্রোঅর্গানিজমস রেকগনাইজ করে। এরা প্রথম হলো লিভিং সেল। প্রথম লিভিং সেলকে কে দেখছিল? অ্যান্টন ভন লিউয়েনহক, ঠিক আছে, অ্যান্টন ভন লিউয়েনহক, বা একে A.V. লিউয়েনহকও বলতে পারিস, এটা শর্টকে বলতে পারিস A.V. লিউয়েনহক, A.V. লিউয়েনহক, ঠিক আছে, এটা ডাচ সায়েন্টিস্ট। কিন্তু এরা মানে লিউয়েনহক প্রথমে যখন দেখছিল তখন কিন্তু সেল নামটা ও করতে পারেনি, মানে ওর দ্বারা কিন্তু সেল নামকরণ হয়নি। ও কিন্তু এদেরকে নাম দিয়েছিল অ্যানিমেকিউলস। কী নাম দিয়েছিল? অ্যানিমেকিউলস, এই নামটা ওরা দিয়েছিল লিউয়েনহক, ঠিক আছে। তাহলে এটা প্রথম লিভিং সেলকে আবিষ্কার করে লিউয়েনহক। কিন্তু প্রথম যদি বলে যে লিভিং সেলকে আবিষ্কার করে লিউয়েনহক, কিন্তু লিউয়েনহক কিন্তু সেল নাম দিতে পারেনি। লিউয়েনহক এদেরকে অ্যানিমেকিউলস নাম দিয়েছিল। পরবর্তীকালে মাইক্রোস্কোপ আরও ডেভেলপ হওয়ার পর থেকে, লেন্সের মধ্যে আরও ডেভেলপ হওয়ার পর থেকে পরবর্তীকালে ইংলিশ সায়েন্টিস্ট, মানে লন্ডনের একটা সায়েন্টিস্ট, তার নাম হলো রবার্ট হুক কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করে নিজের হাতে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার মানে কি? 2 লেন্সেস মাইক্রোস্কোপ। ও এক লেন্স মাইক্রোস্কোপ, 2 লেন্সেস মাইক্রোস্কোপ আবিষ্কার করে। কর্ক আছে না, কর্ক, হোমিওপ্যাথির যে কর্কগুলো হয় ছিপি বন্ধ করার, যে ওই কর্কগুলো স্লাইস কেটে মাইক্রোস্কোপের মধ্যে পুট করে, দেখে কি কিছু এরকম স্ট্রাকচার প্রোভাইড হয়েছে ঘরের মতো, মানে হানি বি কম লাইক স্ট্রাকচার, মানে হানি বিয়ের যে ঘরগুলো আছে এরকম দেখতে কর্কের ঘরগুলো। তখন মানে প্রথম রবার্ট হুক নাম দেয় সেলুলার কথা থেকে সেলটা আসছে। ওরা তো আর ইংলিশ কথা বলতো না, ওরা ল্যাটিন ওয়ার্ড ইউজ করতো, যেহেতু ল্যাটিন ওয়ার্ড আর গ্রিক ওয়ার্ড হলো ইউনিভার্সাল সাইন্টিফিক ওয়ার্ড। সেলুলা মানে কি? সেল মানে কি? এক একটা স্মল কম্পার্টমেন্ট বা লিটল রুম বা স্মল রুম। তখন তাহলে প্রথম সেল নামকরণ কে করে? প্রথম নামকরণটা অবজার্ভ করে প্রথম নামকরণ কে করে? রবার্ট হুক। যে সেলুলার কথা থেকে, ল্যাটিন ওয়ার্ড সেলুলার কথা থেকে সেল কথাটা আসে, বা বলছিল কি যে এক একটা স্মল কম্পার্টমেন্ট এরা। তাহলে এইটা একটা সেল, মানে লম্বা ব্রিক্স, এইটা একটা ব্রিক্স বিল্ডিং ব্লকস, এইটা একটা বিল্ডিং ব্লকস, তাহলে এইটা এক একটা সেল, তাহলে এক একটা স্মল কম্পার্টমেন্ট। তাহলে প্রথম ডেড সেলকে আবিষ্কার করে রবার্ট হুক, প্রথম সেলকে নাম দেয় রবার্ট হুক, প্রথম কম্পাউন্ড মাইক্রোস্কোপকে আবিষ্কার করে রবার্ট হুক, প্রথম লিভিং সেলকে আবিষ্কার করে A.V. লিউয়েনহক। প্রথম সেল কি নামকরণ করেছিল লিউয়েনহক? না, অ্যানিমেকিউসকে নামকরণ করে লিউয়েনহক। প্রথম সিম্পল মাইক্রোস্কোপকে আবিষ্কার করে লিউয়েনহক। এই জিনিসগুলো কিন্তু খুব কোশ্চেন দেয় পরীক্ষার সময়, 1 মার্কসের অনেকগুলো এরকম ছোটো ছোটো কোশ্চেন। প্রথম সেলুলার নামকরণ কে করে ল্যাটিন ওয়ার্ডে? রবার্ট হুক। প্রথম সেল নামকরণ কে করে? রবার্ট হুক। প্রথম ডেড সেলকে ডিসকভার করে রবার্ট হুক কিন্তু যখন সেল নাম দিয়েছিল ও কিন্তু লিভিং সেল দেখেনি, ও একটা ডেড সেল দেখছিল, কর্কের স্লাইস কেটে মাইক্রোস্কোপের মধ্যে দেখে, মাইক্রোস্কোপের মধ্যে। এটা সালটা কত ছিল? এটা সালটা মনে রাখবে, এইটা সালটা মেনলি কখন নাম দিয়েছিল? 1665 প্রথম ডিসকভার করছিল। এর জন্য এ নোবেল পুরস্কারও পায়, ঠিক আছে, যেহেতু একটা বিশাল বড় আবিষ্কার করে ফেলছে এই জন্য নোবেল পুরস্কার পায়, ঠিক আছে। তারপরে আমরা সেল সম্পর্কে নানা রকম ধারণা পেতে শুরু করি আস্তে আস্তে, বোঝা গেল? বুঝতে পারলাম? তাহলে আমি মুছে দিচ্ছি। এবার সেলের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আমাদের বডির মধ্যে যেরকম অনেকগুলো অর্গান বা অর্গান সিস্টেম থাকে, এক একটা ইটের মধ্যে, মানে এক একটা বিল্ডিং ব্লক সেলের মধ্যে, মনে করো এটা একটা সেল, অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটা মাঝখানে একটা কম্পোনেন্ট থাকে যেটা সেলের ব্রেন বলা হয়, নিউক্লিয়াস।
আমাদের ব্রেন যেরকম আমাদেরকে কন্ট্রোল করে, সেরকম সেলের একটা নিউক্লিয়াস থাকে যেটা সেলকে কন্ট্রোল করছে। এই নিউক্লিয়াস প্রথম ডিসকভার করেছিল কে? রবার্ট ব্রাউন। কে ডিসকভার করেছিল? রবার্ট ব্রাউন। বুঝে গেল? রবার্ট ব্রাউন ডিসকভার করছিল। বুঝতে পারলাম? তাহলে রবার্ট ব্রাউন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? তাহলে রবার্ট ব্রাউন এই জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল? তারপরে আস্তে আস্তে সেল সম্পর্কে আরও থিওরি আসা শুরু করে, যে সেলের মধ্যে এমন কী কী আছে। ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আস্তে আস্তে আবিষ্কার হওয়া শুরু করে। ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে কি? যে ইলেকট্রিক দিয়ে মাইক্রোস্কোপে আরও জুম করা হয়। মোটামুটি যখন সিঙ্গেল মাইক্রোস্কোপ ছিল, আমরা যখন সিঙ্গেল মাইক্রোস্কোপ আসছিল, সিঙ্গেল যখন লিউয়েনহক 300 গুণ বেশি বড় দেখতে পেয়েছিল। তারপরে যখন কম্পাউন্ড মাইক্রোস্কোপ আসে তখন 600 গুণ বা 700 গুণ বা 800 গুণ। ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা মনে কর 4 লক্ষ গুণ, 4 লক্ষ গুণ বড় দেখতে পারবো। 4 লক্ষ গুণ বড় দেখতে পারবো ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে। 4 থেকে 5 লক্ষ বড় গুণ মানে জুম করতে পারবো। এই জন্য সেলগুলো পরে যখন ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়া শুরু করে, তখন আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে সেলের ভিতরে যে কম্পোনেন্টগুলো, মানে সেলের ভিতরে কী আছে ওগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, এবার আস্তে আস্তে যে মডিফিকেশন হয় সায়েন্সের মধ্যে, টেকনোলজির মধ্যে যে ইমপ্রুভমেন্ট হয়, ও 19th সেঞ্চুরিতে এই ইমপ্রুভমেন্টের সব থেকে লক্ষ্য করা যায়। 19th সেঞ্চুরি, তখন 3জন সায়েন্টিস্ট, কি একটা হলো স্লেইডেন, একটা সোয়ান, SCHAAWAN, সোয়ান, স্লেইডেন, সোয়ান আর ভার্কো। এই 3জন সায়েন্টিস্ট একসাথে সেল থিওরি আবিষ্কার করে। কি আবিষ্কার করে? সেল থিওরি। সেল থিওরি কি? সেল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। কি বলে? আমি লাইন লিখছি না, আমি লাইনগুলো বলছি, সিম্পলভাবে বলছি, তোরা লিখে নে লাইনগুলো। ঠিক আছে, কি হবে? যেরকম মনে কর একটা দেখ, অল লিভিং বিংস আর মেড আপ অফ সেলস। কি? অল লিভিং বিংস আর মেড আপ অফ সেল। অল লিভিং বিংস আর মেড আপ অফ সেল। বোঝা গেল? তারপরে এটা হলো ফার্স্ট নাম্বার পয়েন্ট। সেকেন্ড নাম্বার পয়েন্ট কি? সেল ইজ দ্য বেসিক structural, fundamental and functional unit of living organisms. Cell is the basic, structural, fundamental and functional unit of living organisms. বোঝা গেল? বুঝতে পারলাম? 3 নাম্বার কি? 3 নাম্বার হলো all new cells arise by the division of pre-existing cells. All new cells arise, arise by the division, division, division of pre-existing cells. এটার মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি আগে, তারপর পরের পয়েন্টগুলো বলছি। মনে কর একটা সেল, আমাদের বডির মধ্যে তো প্রচুর সেল আছে, সেল মারা যায়, সেল তৈরি হয়। এই যে তোর সাথে আমি এত কথা বললাম, আমার বডির মধ্যে লক্ষ লক্ষ সেল মারা গেল, লক্ষ লক্ষ সেল তৈরিও হলো কোনো জায়গায়। এই যে মনে কর সেল, এটা সেলের মাঝখানে নিউক্লিয়াস আছে আর অন্য অর্গানস আছে। তখন এই একটা সেল থেকে দুটো নতুন সেলে জন্ম দেয়, দুটো নতুন সেলে জন্ম হয়। এই জন্য এটাই পয়েন্ট, এই পয়েন্টটা এই জন্য কী বললাম? অল নিউ সেলস অ্যারাইজ ফ্রম দ্য ডিভিশন অফ দ্য প্রি এক্সিস্টিং সেলস। অল নিউ সেলস অ্যারাইজ ফ্রম দ্য ডিভিশন অফ দ্য প্রি এক্সিস্টিং সেলস। প্রত্যেকটা পুরানো সেল দুটো নতুন সেলে জন্ম দেয়। প্রত্যেকটা পুরানো সেল দুটো নতুন সেলে জন্ম দেয়। হুট করে সেল মারা যায় না। আমরা যেরকম আমরা মারা গেলে আমাদের পুড়িয়ে দেয়, এরকম সেলের সম্পর্কে তো হবে না। এরকম পুড়ে গেলে তো সেল কাজ করবে কি? সেল যখন এই সেলের যখন বয়স হয়ে যাবে, প্রত্যেকটা সেলের একটা লাইফ স্প্যান আছে। এই সেল যখন মারা যাবে, মনে করো এই সেলের বয়স হয়ে গেছে, এখন এই সেলটা আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে, মানে ফাংশনাল ডিসব্যালেন্সকে হারিয়ে ফেলছে। তখন এই সেল ডিভিশন করে, মানে মনে করো এটা একটা সেল, মনে কর এরকম করে ডিভিশন করে, মনে করো মাঝখান থেকে ডিভিশন করে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম, এটাকে বলে সাইটোপ্লাজম, মানে সল জেলি লাইক স্ট্রাকচার। আর মাঝখানটাকে বলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম ডিভিশন করে দুটো নতুন সেলে জন্ম দেয়। এই যে দুটো নতুন সেল, তাহলে অল নিউ সেলস কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস বলতেই পারি আমরা। এটাই হলো একটা পয়েন্ট। বুঝা গেল? বুঝতে পারলাম জিনিসটা? এই জন্য এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমাদের ভাইটাল। এটা হলো আমাদের সেল থিওরির পয়েন্ট। বুঝতে পারলাম? আরেকটা কি? অল অর্গানিজমস স্টার্ট দেয়ার লাইফ অ্যাজ এ সিঙ্গেল সেল। বোঝা গেল? এভরি সেল হ্যাজ এ লাইফ স্প্যান। প্রত্যেকটা সেল একটা লাইফ স্প্যান আছে।
আর আমরা আমরা প্ল্যান্টের ক্ষেত্রে পড়ছিলাম না যে জাইগোট, পড়ছিলাম না জাইগোট, আমাদের ক্ষেত্রে জাইগোট আছে, আমরাও যখন আমাদেরও জাইগোট হয়, আমরা জাইগোট থেকে তৈরি হই। তাহলে জাইগোট হলো সিঙ্গেল সেল। পৃথিবীর যে কোনো লিভিং অর্গানিজম একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়, তারপর সেই সিঙ্গেল সেলটা আস্তে আস্তে ফাড়ো হতে হতে মাল্টিসেলুলার হয়, মাল্টিসেলুলার হয়। আমাদের বডির মধ্যে ট্রিলিয়ন সেল আছে। কি আছে? ট্রিলিয়ন সেল, মানে 50 ট্রিলিয়ন থেকে 100 ট্রিলিয়ন। কিন্তু আমাদের লাইফের স্টার্ট পয়েন্টটা কিন্তু সিঙ্গেল সেল দিয়ে আমরা করছি। একটা সেল পরবর্তীকালে ডিভিশন হতে 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 প্রচুর ডিভিশন হতে হতে মাল্টিসেলুলার হয়েছে। বোঝা গেল? তাহলে মাল্টিসেলুলার কী করে হলো? ওটাকে বলা হয় ক্লিভেজ প্রসেস। ক্লিভেজ প্রসেসের মাধ্যমে সিঙ্গেল সেল থেকে মাল্টিসেলুলার হয়েছে। আমাদের লাইফের প্রত্যেকটা অর্গানিজম একসময় সিঙ্গেল সেলই ছিল, তারপর আস্তে আস্তে মাল্টিসেলুলার হয়েছে, অনেক বেশি অ্যাডভান্স হয়েছে, অনেক বেশি কমপ্লেক্স হয়েছে। ঠিক আছে? প্রথমে প্রিমিটিভ, আস্তে আস্তে প্রিমিটিভ অর্গানিজম তৈরি হয়েছে ইভলিউশনের স্টার্টিং পয়েন্টে। ওই প্রিমিটিভ অর্গানিজমসের মধ্যে দেহ গঠনের মধ্যে স্ট্রাকচারের মধ্যে নানা রকম মডিফিকেশন হয়েছে। যেরকম মোবাইলের মধ্যে প্রথমে অ্যান্ড্রয়েড ফোন আসে নাই, সাদা কালো ফোন আসছে, তারপরে বাটন টিপ দেওয়া আসছে, তারপর তো এখন অ্যান্ড্রয়েড ফোনে টাচ ফোন। সেরকম আমাদের বডির মধ্যেও প্রথমে মাল্টিসেলুলার অর্গানিজম আসে নাই, সিঙ্গেল প্রিমিটিভ অর্গানিজমস আছে, সেল আসে নাই। তারপর আস্তে আস্তে সেলের মধ্যে মডিফিকেশন হয়েছে, তারপর আস্তে 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 সেলগুলো ডিভিশন হয়েছে। এরকম আমাদের লিভিং অর্গানিজমসও তাই। আমাদের লিভিং অর্গানিজমস হলো প্রিমিটিভ অর্গানিজমস থেকেই স্টার্ট হয়েছে। বোঝা গেল? ইভলিউশনকে যদি আমি স্টাডি করি, বুঝতে পারলাম? তাহলে এটা হলো আমার সেল থিওরি, এটা আমার সেল থিওরি। বুঝতে পারলাম? তাহলে এবার পরবর্তী টপিক আমরা দেখব, কিছু কিছু সেল সম্পর্কে কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখতে পারবো। ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব কি, আমরা দেখব ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ সেলস, মানে অর্গানিজমসের বডিতে কতগুলো নাম্বার অফ সেলস আছে তাদের ভিত্তিতে আমরা দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করছি অর্গানিজমগুলো। একটা ইউনিসেলুলার অর্গানিজম, একটা মাল্টিসেলুলার অর্গানিজমস। ইউনিসেলুলার, ইউনি মানস কি? ইউনি মিনস হলো ওয়ান, ইউনি মিনস ওয়ান। সেলুলার মানে সেল আছে, অর্গানিজমস মানে যেই অর্গানিজম একটা মাত্র সেল দিয়ে তৈরি। তার মানে অর্গানিজমস হুইচ আর মেড বাই ওয়ান সিঙ্গেল সেল বা মেড আপ অফ এ সিঙ্গেল সেল আর কল্ড ইউনিসেলুলার অর্গানিজম। মানে তাদের গোটা বডিটাই একটা বা একটি মাত্র সেল দিয়েই তৈরি, এই জন্য তাদেরকে ইউনিসেলুলার অর্গানিজমস বলা হয়। যেরকম অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এদের বডিটাই একটা মাত্র সেল দিয়ে তৈরি। এই জন্য ওরা একটা সেল দিয়েই নিজের বডিকে লোকোমোশন করায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মুভমেন্ট হয়, নিউট্রিশন প্রোভাইড হয়, রিপ্রোডাকশন হয়, গ্রোথ হয়। একটা মাত্র সেল দিয়েই যাবতীয় সম্পূর্ণ কাজগুলো করে, মানে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। আর একটা আছে মাল্টিসেলুলার অর্গানিজমস, সব থেকে অ্যাডভান্সড মাল্টিসেলুলার অর্গানিজমস, যেরকম প্ল্যান্টস আর অ্যানিমালস। এদের বডির মধ্যে প্রচুর সেল আছে, ট্রিলিয়ন সেলস আছে। মানে মোস্ট অর্গানিজমস ইনক্লুডিং অল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর মেড আপ অফ মেনি সেলস, দে আর কল্ড মাল্টিসেলুলার অর্গানিজমস। যেরকম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এদের বডির মধ্যে একটা সেল নেই, এদের বডির মধ্যে মাল্টিসেলুলার। আমি, তুই, প্ল্যান্ট, মনে কর তোর বাড়ির সামনে যে গাছগুলো আছে, প্রত্যেকটা গাছ, তুই, সবাই কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম। তার মানে তাদের বডির মধ্যে প্রচুর সেল আছে, মানে আনকাউন্টেবল সেল, ট্রিলিয়ন সেল আছে, এই জন্য এদেরকে বলা হয় মাল্টিসেলুলার অর্গানিজমস। কী বলা হয়? মাল্টিসেলুলার অর্গানিজমস। এই অর্গানিজমকে স্টাডি করতে গেলে আমরা মাইক্রোস্কোপ ইউজ করি, কোনটা মাল্টিসেলুলার কোনটা ইসে। এবার একটা কথা মাথায় রাখতে, মানে মাইক্রোস্কোপ পড়ার সময় আমাদের দুটো ওয়ার্ড আমার জানতে হবে, একটা হলো ম্যাগনিফিকেশন, একটা হলো রেজুলেশন মানে কি? প্রত্যেকটা পয়েন্ট থেকে পয়েন্টকে আলাদা করা, মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টকে আলাদা করা, মানে প্রত্যেকটা অর্গানাইজ থেকে প্রত্যেকটা অর্গানাইজকে আলাদা করা, যতটা শার্প আর ক্লিন দেখতে পারবো, এটা হলো আমার রেজুলেশন। আর ম্যাগনিফিকেশন মানে কি? যতটা বড় দেখায়, জুম দেখায়, ওটা হলো আমার ম্যাগনিফিকেশন, মানে ম্যাগনিফাই করা, কোনো পার্টিকুলার অর্গানকে বা মাইক্রো অর্গানিজমকে ম্যাগনিফাই করা, ওটা আমার ম্যাগনিফিকেশন। আর রেজুলেশন মানে কি? গুড কোয়ালিটি, মানে কতটা আমি তার শার্পনেসটা কতটা ক্লিন দেখতে পারবো, কতটা পরিষ্কার দেখতে পারবো, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেখতে পারবো। বুঝতে পারলাম? মনে করো এই লেখাটা যদি ঘোলাটে হলো, তাহলে তার মানে কি? রেজুলেশন খারাপ। এবার আমি যদি এটা বড় করে দেই, তাহলে সেটা আমার ম্যাগনিফিকেশন। এই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু বেসিক তফাৎটা বোঝার চেষ্টা করিস, ঠিক আছে? বইয়ের মধ্যে তোদের মানে থাকবে, হয়তো তোরা দেখে নিস, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা আমার হলো কি, এটা আমার মানে নাম্বার অফ সেলসের ভিত্তিতে। এবার আমার সেলের মধ্যে তো শেপ আছে, বিভিন্ন ধরনের সেলের বিভিন্ন ধরনের শেপ আছে। যদি তোকে বলা হয় একটা ওভাল শেপের সেলের নাম বলো, ওভাল, যেটা ওভাল দেখতে,
তাহলে আমি কি নাম বলবো? ক্ল্যামাইডোমোনাস। কি নাম বলবো? ক্ল্যামাইডোমোনাস। MONAS। ক্ল্যামাইডোমোনাস এক ধরনের সেল, যেই সেলটা ওভাল শেপড। ওভাল। ইরেগুলার শেপড কি? ইরেগুলার শেপড হলো যেরকম অ্যামিবা। অ্যামিবার কোনো নির্দিষ্ট শেপ নাই। ও একটা ও একটা সেল, কিন্তু ওর ইরেগুলার শেপ, ওর নির্দিষ্ট কোনো শেপ হয় না। ওবলং শেপ। ওবলং মানে কি? ওবলং বলতে গেলে হলো স্লিপার শেপ, মানে জুতোর মতো শেপ। প্যারামেসিয়াম। নাম মনে রাখবি সবগুলো, না নাম মনে রাখবি। MOECIUM বা MEO অনেক সময় লেখে, ওটা অনেক সময় লেখে না, ঠিক আছে? দুটোই লিখে দিচ্ছি, তোরা লিখে দিস। ঠিক আছে, প্যারামিসিয়াম এটা এক ধরনের সেল যেটা ওবলং শেপের। তারপরে ইলংগেটেড মানে কি? দুটো এন শার্প, মাঝখানে বোতা, এরকম মাঝখানে নিউক্লিয়াস থাকে, এরকম শেপড ইলংগেটেড। যেরকম ইলংগেটেড শেপ, যেরকম মাসেল সেল আমাদের বডির মধ্যে মাসেল সেলগুলো এরকম দেখতে হয় শেপটা, ঠিক আছে? থ্রেড লাইক শেপড হলো নার্ভ সেল। আমাদের বডির মধ্যে নার্ভ সেল আছে, এই নার্ভ সেলগুলো থ্রেড লাইক দেখতে, এরকম লম্বাটে ধরনের, এরকম কিছু ইসে থাকে, আর এরকম কিছু ইসে থাকে, এটা নার্ভাস সেল। পরবর্তীকালে দেখব থ্রেড লাইক স্ট্রাকচার, ঠিক আছে? আরেকটা কি আছে? আরেকটা আছে হলো কিউবিকাল বা রেক্ট্যাঙ্গুলার, যেরকম প্ল্যান্টের যে সেলগুলো হয় কিউবিকাল বা রেক্ট্যাঙ্গুলার, অনেক এরকম পরপর প্ল্যান্ট সেল থাকে, এরকম রেক্ট্যাঙ্গুলার অনেকটা, ঠিক আছে? কিউবিকাল বা রেক্ট্যাঙ্গুলার, এটা হলো শেপের ভিত্তিতে, মানে দ্য শেপ অফ ডিফারেন্ট সেলস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফাংশন দে পারফর্ম। তাদের ভিত্তিতে তারা এরকম আছে, ঠিক আছে? বোঝা গেল শেপের ভিত্তিতে কী নাম মনে রাখলাম। এবার সাইজ, সেলের সাইজ কি হতে পারে? দেখ, আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে সবথেকে ছোট সেলগুলো যেগুলো হয় সেগুলো আমরা মাইক্রোমিটার, মানে মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে ডিনোট করি। মাইক্রন, এত ছোট হয়, বোঝা গেল? এতটাই ছোট হতে পারে। যেরকম মনে কর 0.2 থেকে 0.5 মাইক্রন অব্দিও সেল হতে পারে, এত ছোট, ঠিক আছে? যেরকম একটা ব্যাকটেরিয়া আছে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া, এটা এতটাই ছোট, এটাকে বলা হয় ওয়ার্ল্ডের সবথেকে স্মলেস্ট সেল হলো মাইকোপ্লাজমা। বোঝা গেল? মাইকোপ্লাজমা। সবথেকে লার্জেস্ট সেল কি? লার্জেস্ট সেল হলো অস্ট্রিচের সেল। একটা হাতের পামের মধ্যে রেখে দিলে গোটা হাতের পামটা বুঝে যাবে। মোটামুটি 23 সেন্টিমিটার, এটা 23 সেন্টিমিটার অস্ট্রিচের সেল, এতটা বড় হয়। আর যদি বলে সবথেকে লম্বা সেল কোনটা? সবথেকে লংগেস্ট সেল আমাদের বডির মধ্যে আছে নার্ভ সেল। আমাদের বডির মধ্যে আছে নার্ভ সেল, সবথেকে লংগেস্ট সেল বলা হয় নার্ভ সেল। বোঝা গেল? মোটামুটি 3.2 মিটার হতে পারে, 3.2 মিটার হতে পারে, এত লম্বা। আমাদের বডির মধ্যে নার্ভ সেল এতটাই লম্বা হয়, মানে পরপর সেলগুলো অ্যারেঞ্জ করে থাকে, অ্যাসেম্বল করে থাকে। এই জন্য নার্ভ সেল হলো সবথেকে লম্বা ধরনের সেল, সবথেকে লম্বাটে সেল নার্ভ সেল, ঠিক আছে? এটা হলো আমাদের সাইজের ভিত্তিতে কতটা ছোট বা কতটা বড় সেল হতে পারে, ঠিক আছে? বোঝা গেল? এটাই হলো আমাদের বেসিক জিনিসগুলো। একটা নাম্বার অফ সেলস জানলাম আমরা, শেপ অফ সেলস জানলাম আমরা, সাইজ অফ সেলস জানলাম, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল জিনিসগুলো, এগুলো একটু লাইন বাই লাইন পর। তারপর ফার্দার আমরা যেই ভিডিওটা দেখব সেই ভিডিওতে দেখব যে সেলের মধ্যে এমন কোন কম্পোনেন্ট আছে, সেলের মধ্যে এমন কোন অর্গানেলস আছে যেটা সেলকে ফাংশনের জন্য রেসপন্সিবল করে। তার মানে কি, আমাদের বডির মধ্যে যেরকম অর্গানগুলো এক একটা অর্গান এক এক রকম কাজ করে, আমাদের অর্গান সিস্টেম এক এক ধরনের কাজ করে, সেরকম প্রত্যেকটা সেলের মধ্যে কিছু অর্গানেলস আছে। কি আছে? অর্গানেলস আছে, যেই অর্গানেলসগুলো আলাদা আলাদা ফাংশনের জন্য রেসপন্সিবল। আলাদা আলাদা স্ট্রাকচার আছে, তার আলাদা আলাদা ফাংশন আছে। এই প্রত্যেকটা ফাংশন আমরা ডিটেলসে পড়বো পরবর্তী ভিডিওতে। যে সেলের মধ্যে সেলের বাইরের থেকে মানে বাইরের কিছু মেমব্রেন আছে তাদেরকে পড়বো, যেরকম সেল মেমব্রেন, সেল ওয়াল। আর সেলের ভিতরে থাকা কিছু অর্গানেলস আছে, যেরকম নিউক্লিয়াস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া,
এরা আমরা জানবো যারা এরা কী কী কাজ করে, এদের স্ট্রাকচারই বা কেমন, ঠিক আছে। যারা সেলকে একটা আলাদা গঠন প্রোভাইড করছে, আলাদা স্ট্রাকচার দিচ্ছে, আলাদা ফাংশনের জন্য রেসপন্সিবল করছে, মানে ফান্ডামেন্টাল ইউনিট। বোঝা গেল? ঠিক আছে, তাহলে লাইন বাই লাইন আমাকে আগে পর আমি পরবর্তী খুব তাড়াতাড়ি আমি তোদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ।